নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং সবাইকে। সোম থেকে শুক্র প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 6:30 আমি নিয়ে আসি এই ডিজিটালে জনতার দরবার আপনাদের জন্য, আপনাদের মতামতের জন্যই ডিজিটালে আমি এই জনতার দরবার করি। এবং অন্যান্য দিন তো রাজনৈতিক তর্ক বিতর্ক, বেশিরভাগটাই আমি রাজনীতি নিয়ে করি, কারণ এখন লোকসভা নির্বাচন সামনে। হ্যাঁ, একটু গরম পড়ে গেছে, গরম আরো পড়বে, ওটা প্রকৃতির গরম নয়, একেবারে রাজনৈতিক গরম। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, বিজেপিও রাস্তায় নেমে পড়েছে, কংগ্রেসও রাস্তায় নেমে পড়েছে, সবাই মিলে রাস্তায়। আর কয়েক মাস পরেই মানে এপ্রিলের মধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে। কিন্তু আজকে আমার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বিষয়বস্তু একেবারেই আলাদা বলতে, হ্যাঁ এখানেও রাজনৈতিক তর্ক বিতর্ক হতে পারতো, এটা বিষয়, কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কের ধার দিয়ে আমি যাব না। আমরা প্রতিদিন, আপনারা লক্ষ্য করেন যারা নিউজ 18 বাংলার দর্শক, প্রতিদিন আমরা অন্তত গড়ে 2 থেকে 3টে করে স্টোরি দেখাই আপনাদের। কিসের? পুকুর চুরি, নদী চুরি, বালি চুরি, মাটি চুরি, যে যেমন পারছে চুরি করছে। চুরি না ডাকাতি? হ্যাঁ, মাল পকেটে পড়লেই হলো, মাল এলেই হলো। আসলে কেউ দেখার নেই আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি করবে, তারা কিভাবে বাঁচবে, দরকার নেই। গাছ কাটা হোক, বিক্রি হোক, আমার মাল পকেটে পড়লেই হলো। তৃণমূল, বিজেপি ক্ষমতায় নেই এখন, তবু পঞ্চায়েতে কোথাও কোথাও যেখানে ক্ষমতায়, সেখানেই পুকুর ভরাটের অভিযোগ, সেখানেই বেআইনি নির্মাণের অভিযোগ, সেখানেই গাছ কাটার অভিযোগ। আর তৃণমূলের তো ছেড়েই দিন না। আমি আজকে এই প্রোগ্রাম তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পুরপ্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাদের জন্য করছি না। কাদের জন্য করছি? দর্শকদের জন্য। কারণ গত কয়েক মাস ধরে আমরা যখন দেখাচ্ছি, তখন দেখছি আমরা আমাদের রিপোর্টারদের কাছে সাধারণ মানুষ খবর পাঠাচ্ছেন, এখানে পুকুর ভরাট হচ্ছে, এখানে নদীতে বালি চুরি হচ্ছে, আপনারা প্লিজ কভার করুন। আমার কাছে এসেছে কলকাতার বুকে দমদমে পুকুর ভরাটের খবর আমরা করেছি। কিন্তু কাউন্সিলর, যিনি ওই এলাকার কাউন্সিলর যেখানে পুকুর ভরাট হচ্ছে, তিনি কিছু জানেনই না। যিনি পঞ্চায়েত সদস্য, ওখানকারই পঞ্চায়েত সদস্য, তিনি কিছু জানেনই না। পঞ্চায়েত প্রধান, তার বাড়ির সামনে পুকুর ভরাট হচ্ছে, তিনি কিছু জানেনই না। আসলে এদের বোধহয় জন্মগত একটা বিষয় আছে, চোখে প্রবলেম আছে, কানে প্রবলেম আছে, শুধু মাল তুলতে প্রবলেম নেই। এই নিয়েই কথা বলবো। কারা রয়েছেন দেখলে পরে হয়তো অবাক হয়ে যাবেন, কারণ রাজনৈতিক তর্ক বিতর্ক দেখাবো না বলেছি না। রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী। আমি আসব, তবে একবার প্রথমে দেখাবো অরিন্দম দা একেবারে দমদমে, এই কলকাতা থেকে কিছুটা দূরে যেখানে আমি থাকি, সেই দমদমে পুকুর চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে পুকুর, দমদমের ওপরে। উত্তর দমদম হোক, দক্ষিণ দমদম হোক, দমদম হোক, যেখানেই হোক না কেন, ওখানে পুকুর ভরাট হচ্ছে। গ্রামে গঞ্জে তো আলাদা বিষয়। দেখুন আগে। দমদমের 2.5 নম্বর পুলিন পল্লী, এখানেই চলছে পুকুর ভরাট কৌশলে। স্থানীয়দের দাবি, রাতারাতি মাটি ফেলে পুকুর বুজিয়ে ফেলা হয়নি, দীর্ঘদিন পুকুরে সংস্কার করা হয়নি, সেই পুকুরে ধাপে ধাপে ফেলা হয় মাটি। এভাবেই 8 কাঠা পুকুরের বেশিরভাগটাই বুজিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। দমদম পৌরসভা 4 নম্বর ওয়ার্ড এবং 2.5 নম্বর পুলিনপল্লী এলাকা, এখানেই এইভাবেই কিন্তু পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে এবং অল্প অল্প করে মাটি ফেলে, এই যে গোটা যে জায়গাটা দেখানোর চেষ্টা করবো একবার, মূলত জলাশয় ছিল, এইভাবেই মাটি ফেলা হচ্ছে। একটু এগিয়ে গেলে দেখা যাবে যে জল যে এখানে আছে, যে জলাশয় কিন্তু স্পষ্ট, এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে গোটা যে জলাশয় দেখাবো, টিন দিয়ে মূলত ঘেরা আছে, এই জায়গাটাই ভরাট করে দেওয়ার অভিযোগ উঠছে অসাধু ব্যবসায়ী প্রমোটারদের বিরুদ্ধে। পুকুর ছিল এটা, তো মাটি তো পরে প্রায় দেখি আবার বন্ধ হয়, এরকম কখন কখন ফেলে সেটা বলতে পারবো না, যখন তখন পুকুর ঠিক পরিষ্কার ছিল না আর কি, নোংরা টোংরা পরে ভাট করে দিয়ে মাঝে মাঝে করে, আস্তে আস্তে না কারা করছে বলতে পারবো না, প্রমোটাররা আসলে। দমদমে ফ্ল্যাটের ব্যাপক চাহিদা, জমির দামও অনেক, একের পর এক বহুতল তৈরি হচ্ছে। ফাঁকা জমি পেলেই সেখানে পড়ে জমি হাঙরদের নজর। বহুতল তৈরির জন্য পুকুর বোঝানোর মতো বেআইনি কাজও করা হয়। অভিযোগ, নেতাদের একাংশের মদতেই এসব চলছে। এটা তো কবে থেকে? এটা তো লিগাল, তো এটা অনেকদিন আগের থেকেই তো এটা পাইলিং করা আছে এর মধ্যে।
জলাশয় তো এটা? না এখানে পাইলিং হয়ে গেছে অলরেডি। না, জলাশয় তো না এটা জলাশয় না, পৌরসভা। এটা আগে ফেলা ছিল তো মাটি। আমরা কোনো পুকুর ভরাট হতে দেব না। তোমার কাছ থেকে শুনলাম, আমি কাউন্সিলরকে ফোন করেছি, কাউন্সিলরকে ইমিডিয়েট ওই জায়গায় পাঠাচ্ছি, ইমিডিয়েট ওইটাকে বন্ধ করা হবে। থানাকেও ফোন করছি, এখানে আমি কাউন্সিলরকে ফোন করে যেতে থানাকেও ফোন করছি। চেয়ারম্যানের কথা অনুযায়ী ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, পুকুর ভরাট বন্ধের আশ্বাস দেন। আমি কাজ করতে দেবো না, ব্যক্তিগত কোনো কথা না, ওটাই তো লাগবে আপনি আর আমার দরকার নেই। এটা আমি তোমার অ্যাসুরেন্স দিচ্ছি যে কোনো কাজ হবে না। আমি ওরা দেখাচ্ছি কাজ হবে না তো? না না, কোনো কাজই হবে না, আমি কাজ করতে দেবো না। ক্যামেরা অসিত দাসের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এই যে অরিন্দম বলছিলাম না যে কাউন্সিলর আমরা দেখালাম, তারপরে উনি এসে বলছেন না না সত্যি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি কোনো কাজ হবে না। কি করে হয় দাদা? পুলিশ আছে, থানা আছে। আমি যখন এইসব দেখাই না চ্যানেলে, তখন বলি আপনার বাপের সম্পত্তি হলেও পুকুর ভরাট করতে পারেন না। এরা জানে না, থানা জানে না, কাউন্সিলর জানেন না। কি করে হয় অরিন্দম দা? অয়নবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনি একটা এমন ইস্যু নিয়ে করলেন আগামী প্রজন্মের চিন্তা করে। দিস ইজ নাথিং বাট দ্য বার্নিং ইস্যু। আজকে আপনি যে আলোচনা করছেন, আমি কয়েকদিন আগে এটা দমদম বললেন, একটু দূরে আমি একটা ঘটনা বলছি আপনাকে খুব ছোট করে, যে পৌষ মেলার কিছুদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম। আপনার এই অনুষ্ঠানটা না, ছোটবেলায় একটা কবিতা কথা মনে পড়ছে যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কেন বললাম জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদীটা দেখেই কিন্তু উনি এই কবিতাটা করেছিলেন। আজকে আমি না বিস্মিত হয়ে গেছি। কোপাই নদীতে বেআইনি নির্মাণ হচ্ছে, কোপাই নদী চুরি করে। আমি নিজে দেখে এসছি যে ওখানে কি করে বালি কিভাবে তুলছে, কি কাণ্ড। সমস্ত জায়গায় আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, দেখুন আপনাকে বলি, মেয়র সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একটা এই কয়েকদিন 9 মাস আগে একটা সার্কুলার দিয়েছিলেন যে প্রত্যেক অফিসার ইনচার্জ অফ ক্যালকাটা পুলিশ 8টা পুলিশ স্টেশনকে বলেছিলেন, 80টা, যে আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে, কোনো পুকুর যদি বোঝা যায় ছাড়বো না। আচ্ছা আপনি আমাকে বলুন, আমি আপনাকে না, আমি তিলজলা থানা থেকে চলে আসার পর আমি এক এক করে বলে দেবো কতগুলো পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কতগুলো পুকুর। আচ্ছা আশ্চর্যজনক ভাবে যে কথাটা আপনি বললেন, এদের বললেই না একটাই উত্তর, ও আমরা তো জানি না। আচ্ছা আমরা দেখছি। আচ্ছা ডাকাতরা ডাকাতি করে 8 ঘন্টা অপারেশনে বেরিয়ে আসে, পুকুরটা কি 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 4 দিনে হয়? দিনের পর দিন হচ্ছে। মানুষ চুপ করে বসে আছে, মানুষ হাহাকার করছে। চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যান বলবো ও তাই নাকি, থানার ওসি বলবো তাই নাকি। আচ্ছা কত ইন্ডিয়ান পেনাল কোড থেকে শুরু করে এনভায়রনমেন্ট, আমি আইনগুলো পরে আপনাকে বলে দেবো, একটু যদি সচেতন হয়, একটা দুটো যদি অ্যারেস্ট হয়, এই যে আজকে যে ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে ইউজ করছে সেগুলো যদি সিজ করে দেয়, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যায়। কিন্তু করবে না কেন বলুন তো? অদ্ভুত একটা আনহোলি অ্যালায়েন্স চলছে, অদ্ভুত, যেটা আপনি বললেন অদ্ভুত। এর মধ্যে বিজেপি বলুন, টিএমসি বলুন, সব এক জায়গায়, কিভাবে হাউ টু আর্ন মানি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের ফুল সরকার একা করবে কেন সব? আচ্ছা আমাদের মানুষের কি কোনো দায়বদ্ধতা নেই? আমাদের সমাজের মধ্যে কি কোনো দায়বদ্ধতা নেই? আমাদের পরিবার, আমাদের আগামী দিনের অরিন্দম দা, আপনি একজন সাধারণ মানুষে আপনি প্রতিবাদ করতে যাবেন, প্রতিবাদ করতে গেলে আপনার মাথা ফাটবে না, সেটা কি আপনি নিশ্চিত বলতে পারবেন? আপনার উপরে আক্রমণ আসবে না, আপনি বলতে পারবেন নিশ্চিতভাবে? আপনার সাংবাদিক এবং ফটোগ্রাফারকে অসংখ্য ধন্যবাদ যে তারা বেঁচে এসছে। তাদের যে আজকে মারেনি, তাদের যে ঠ্যাং ফ্যাং ভেঙে দেয়নি এবং মেরে ইনজুর্ড হয়ে থানায় যাবেন, থানায় বলছে আপনি ওখানে গেছিলেন কেন? কে আপনাকে যেতে বলেছিল? আপনি তো থানায় আমায় বলবেন। আমাদের রিপোর্টারদের কাছে এরকম হুমকিও এসেছে। আমি একটু, আপনি কলকাতার বাইরে কথা বললেন, আমি একটু উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ির ছবি দেখাবো, তারপরে আমি সাথীর কাছে আসবো। আসলে ওই কাউন্সিলরদের জন্য না, পুরপ্রধানের জন্য না, সাধারণ মানুষ অনেক সচেতন এখন। আরো সচেতন হন আপনারা, কারণ শুধু জামা কাপড় কাচা, বাসন মাজা পুকুরের কাজ নয়। পুকুর নদী চলে গেলে আপনাদের ছেলেমেয়েরা কি ভুগবেন সেটা জানাবো একটা এই উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ির ছবি দেখিয়ে।
এই হচ্ছে রেকর্ডিং চলছে। আচ্ছা এটা বন্ধ করো, ওটা আমার ওইটা ডিলিট করতে হবে। ডিলিট করো, আমাকে ইন্টারভিউ নেওয়ার তোমার অধিকারটা কে দিয়েছে? দেখুন অরিন্দম দা, পরগনার বসিরহাট এখানকার কর্মকার পাড়ায় প্রমোটারের দৌরাত্ম্য চলছে পুকুর ভরাট। এই খবর পড়ায় নিউজ 18 বাংলার প্রতিনিধিকে হুমকি দেন প্রমোটার, তারপর পুকুর ভরাটের ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন। এই হচ্ছে রেকর্ডিং চলছে। আচ্ছা এটা বন্ধ করো, ওটা আমার ওইটা ডিলিট করতে হবে। ডিলিট করো, আমাকে ইন্টারভিউ নেওয়ার তোমার অধিকারটা কে দিয়েছে সেটা আমার উত্তর দাও। আরে অধিকার না, আপনি বললেন যে আপনার আচ্ছা ওইটা রেকর্ডিংটা। বসিরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া, এখানেই রয়েছে পুরনো একটা পুকুর। সম্প্রতি এই পুকুর কেনেন কয়েকজন প্রমোটার, তারপর থেকেই পুকুর ভরাট শুরু। এই পুকুরটা কোনো কালে ইউজ হয় না, যেগুলো ইউজ হয় সেগুলো তো সব গুছিয়ে ভরা হয়ে বাড়ি ঘরে হয়ে গেছে। পাড়ায় টোটালি পুকুরই নেই। আচ্ছা বন্ধ করছে কারা? তা বলতে পারবো না, নতুন কারা কিনেছে। কে করছে ভরা? কাগজ দেখাতে পারবে কেউ? আমি কিনেছি। ওখানকার লোকজন বলছে তো আপনি নিয়েছেন। ফালতু কথা, একদম সম্পূর্ণ ভোগাস কথা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার কেশরডোবাতেও পুকুর ভরাট। গত 25শে ডিসেম্বর এই পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। পরদিনই এলাকায় যান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ মানছে কে? পুকুর ভরাট চলছেই। পুকুর পাড়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ, লাগানো হয়েছে গাছ। খবর পেয়ে এলাকায় যান খড়িবাড়ির বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এটা নিশ্চিত। প্রশাসনকে বুড়া আঙুল দিয়ে এতটা কাজ করছে, সাহস কি করে বলো? সেটা তো প্রশ্নবোধ থাকছেই। আইনের উপরে কেউ না, আইনের যা ব্যবস্থা সেটাই হোক। পুকুর স্বাভাবিক হবে তাহলে একদম। আইন পক্ষে যতগুলো আছে আমরা সেই হিসেবেই পদক্ষেপ নেব। জরিমানা করা হয়েছে ওনাকে, তো সেটা আমরা আদায় করে নিয়েছি বেলার অফিস থেকে। তোয়াক্কা তো ওনাকে করতেই হবে, বিকজ ইট ইজ এ সরকারি যদি জায়গা হয় তাহলে আমরা ওটা দেখছি কী কী পদক্ষেপ নিতে পারি, কী কী লিগাল স্টেপস আমরা নিতে পারি। বসিরহাট এবং শিলিগুড়ি থেকে অনুপম সাহা এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এই উত্তর 24 পরগনায় যখন একজনের বক্তব্য শুনছিলাম, সাথী বলছিলেন যে পুকুর নেই পাড়ায় আর, কতটা মারাত্মক। অডিওটা প্রবলেম হচ্ছে না, শোনা যাচ্ছে না অডিও এক্ষুনি শোনা যাচ্ছিল। যাই হোক, ও ফিরে আসার আগে আমি একটু গাছ কাটাটাও দেখাবো। গাছ চুরিও কিরকম হচ্ছে আলিপুর দুয়ারে বক্সা জঙ্গল থেকে, দেখুন। নদীতে ভাসছে গাছ। দিনে দুপুরে এভাবেই চলছে গাছ পাচার, সেটাও বক্সা টাইগার রিজার্ভে। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, এখানে রয়েছে শাল, সেগুন, মেহগিনি সহ নানা দামি গাছ। এই গাছেই নজর চোরা কারবারিদের। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ার মধ্যে পড়ে দমনপুর, পাশ দিয়ে বয়ে গিয়েছে ডিমা নদী। এই কোর এরিয়াতেই একের পর এক গাছ কাটা হয়েছে, সব কম বয়সী গাছ, তারপর ভাসিয়ে দেওয়া হচ্ছে ডিমা নদীতে। সবটাই হচ্ছে দিনে দুপুরে। এভাবেই চলছে গাছ পাচার। বন দপ্তর সূত্রে খবর, সম্প্রতি গাছ পাচারকারীদের নজর পড়েছে কম বয়সী গাছে। যে গাছ পাচার করা হচ্ছে প্লাইউডের ফ্যাক্টরিতে। এই গাছ কাটার পিছনে কি সেই চক্রই কাজ করছে? খোঁজ খবর শুরু করেছে বন দপ্তর। যে রেঞ্জে হয়েছে ব্যাপারটা, তো ওনাদের রেঞ্জ অফিসে একটা ইনস্ট্রাকশন দিয়েছি। ওনারা আজকেই সন্ধ্যেবেলায় মানে জঙ্গলের ভিতরে খতিয়ে দেখবেন যে কোথায় কি ফিলিং হয়েছে কি না হয়েছে, এবং লিড পাওয়া যায় যে কারা করেছেন। তো গ্রামের দিকে আমরা একটা স্ক্যানিং করে নিচ্ছি, করে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এর আগে বক্সা টাইগার রিজার্ভ থেকে গাছ চুরি হয়েছে। গত বছর রায়ডাকে কাটা হয় 5টি গাছ, সেগুলি পাচারও হয়ে যায়। তদন্তে নামে বন দপ্তর। রায়ডাকের জঙ্গল লাগোয়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয় 5 জনকে। এই গ্রেপ্তারের পরেও বক্সা টাইগার রিজার্ভে কিন্তু গাছ কাটা এবং পাচার বন্ধ হয়নি। আলোকে একেবারে নদী পথে গাছ কেটে পাচারের ছবি প্রকাশ্যে চলে এসেছে। এই ছবি জঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠে গেছে, যেখানে দিনের আলোতে গাছ কেটে পাচার করে দিচ্ছে দুষ্কৃতীরা, সেখানে কতটা নিরাপদ রয়্যাল বেঙ্গল টাইগার? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। হ্যাঁ সাথী, যেটা প্রশ্নে ছিলাম, গাছ নিয়ে পরে আসছি, কিন্তু একটা পুকুর না থাকা,
বিষয় হচ্ছে যে কোনো জায়গার কিন্তু একটা বায়োডাইভার্সিটি, যে পরিবেশ, সেটা কিন্তু মানুষের জীবনে একটা প্রভাব ফেলে। এটা প্রথমত মানুষকে বুঝতে হবে, কারণ কোনো জায়গায় যদি পুকুরকে